জেল থেকে বের হওয়ার 4 মাস পর গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া। বললেন এই ঘটনা তাকে মানসিকভাবে বড় করেছে। শিল্পীদের পাপী না ভাবতে বললেন কনক চাঁপা। একজন শিল্পী চলে যায় তখন তারা পাপ পুণ্য বেহেশত দোজখ এগুলো নিয়ে তারা এত কথা বলে, সেই কমেন্টগুলো দেখলে আসলে আমরা খুব ভীত হয়ে যাই। ৭৭তম এমি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ১৩ পুরস্কার জিতে বাজিমাত করলো দ্য স্টুডিও। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। অবশেষে হত্যা মামলায় গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া। জামিনে জেল থেকে বের হওয়ার প্রায় 4 মাস পর জেল জীবন নিয়ে কথা বললেন বাংলা চলচ্চিত্রের এই নায়িকা। অভিনেতা জায়েদ খানের সাথে আলাপচারিতায় ফারিয়া বলেন, যার জীবন স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাফেরা, শপিং করা, পরিবারের সাথে সময় কাটানো, বন্ধুদের নিয়ে কোথাও ভালো খেতে যাওয়ার মধ্যেই ছিল, তার জীবনে এই রকম কিছু হবে তা দুঃস্বপ্নেও ভাবেননি তিনি। নিউ ইয়র্ক থেকে প্রচারিত ঠিকানার এই বিশেষ শোতে ফারিয়া আরও বলেন, পরিস্থিতি মানুষকে বড় করে, এই ঘটনা তাকে মানসিকভাবে বড় করেছে। নিজেকে ভাগ্যবান দাবি করেই নায়িকা আরও জানান, কাজ দিয়ে গোটা দেশের মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি, যাদের দোয়া ভালোবাসার কারণে কঠিন জীবন পার করে পেয়েছেন মুক্ত জীবন। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান শোতে ফারিয়া বলেন, পুরো ঘটনা তাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে, কোনো কিছুই স্থায়ী নয়, জীবন খুবই অস্থায়ী, অনিশ্চয়তায় ভরা, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এজন্য নিজেকে মানসিকভাবে তৈরি থাকতে হবে। একজন শিল্পী মারা যাওয়ার পর অনেকেই পাপ পুণ্য, দোজখ বেহেশত নিয়ে কথা বলেন, যা মোটেই উচিত নয়। লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনের মৃত্যুতে এই কথা বলেন কনক চাঁপা। খানিকটা আক্ষেপ নিয়ে এই শিল্পী বলেন, সাধারণ মানুষ মনকে আনন্দিত করতে গান শোনেন, কিন্তু যখন কোনো শিল্পী মারা যায় তখন তাদের ঘিরে এই মন্তব্যগুলো খারাপ লাগে। সাধারণ জনগণ যারা তাদের সময়কে আনন্দিত করতে, সুললিত করতে তারা সারাক্ষণ গান শোনেন, কিন্তু যখন একজন শিল্পী চলে যায় তখন তারা পাপ পুণ্য বেহেশত দোজখ এগুলো নিয়ে তারা এত কথা বলে, সেই কমেন্টগুলো দেখলে আসলে আমরা খুব ভীত হয়ে যাই। এই মানুষের সাধারণ মানুষ যারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন, কমেন্ট বক্স ব্যবহার করেন, তাদের কাছে আমার খুব অনুরোধ, বিনীত অনুরোধ, আমাদের শিল্পীদের এত পাপী ভাববেন না আপনারা। ৭৭তম এমি অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ ১৩ পুরস্কার জিতে বাজিমাত করলো দ্য স্টুডিও। আজ তুলে দেওয়া হয়েছে টেলিভিশনের অস্কার খ্যাত এই আয়োজনের পুরস্কার। আসলে সবচেয়ে বেশি ২৭ বিভাগে মনোনয়ন পেলেও মাত্র ৬টি পুরস্কার জিতেছে সাই-ফাই ড্রামা সিরিজ সেভারেন্স। Ready? I'm turning on the power. The cathode tube overheated again. হলিউড মুভি বিশ্বব্যাপী সিনেপ্রেমীদের বিনোদনের অন্যতম খোরাক। সেই হলিউডের সিনেমা তৈরির পেছনের গল্পকে হাস্যরসাত্মক স্ক্রিপ্টিংয়ে দর্শকদের সামনে তুলে ধরা হয় দ্য স্টুডিও নামের টিভি সিরিজে। সেরা কমেডি সিরিজের তকমা নিয়ে সর্বোচ্চ ১৩ পুরস্কার জিতে এই সিরিজটি বাজিমাত করল ৭৭তম এমি অ্যাওয়ার্ডের মঞ্চে। এই সিরিজটির জন্যই কমেডি বিভাগে সেরা পরিচালক হয়েছেন যৌথভাবে সেথ রোগেন ও ইভান গোল্ডবার্গ। এই সিরিজটি দিয়েই সেরা কমেডি অভিনেতা হয়েছেন সেথ রোগেন। সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চলে পুরস্কার প্রদানের এই আসর। লস অ্যাঞ্জেলসের ডাউনটাউনের পিকক থিয়েটারের জাঁকজমকপূর্ণ এই আয়োজনে সেরা ড্রামা সিরিজ নির্বাচিত হয়েছে দ্য পিট, যেখানে অনবদ্য অভিনয়ে সেরা অভিনেতা হয়েছেন নোয়া হোয়াইল। এদিকে সেরা অভিনেত্রীর খেতাব গিয়েছে ব্রিট লোয়ারের দখলে, তার এই জয় সেভারেন্সে অভিনয়ে। কমেডি সিরিজের সেরা অভিনেত্রী হ্যাক্সের জিন স্মার্ট এবং লিমিটেড সিরিজ বা মুভি বিভাগে দ্য পেঙ্গুইন দিয়ে সেরা অভিনেত্রী হয়েছেন ক্রিস্টিন মিলিওতি। এবছর আউটস্ট্যান্ডিং অ্যান্থোলজি সিরিজ নির্বাচিত হয় অ্যাডলেন্স, যে সিরিজটি দিয়ে এই বিভাগের সেরা অভিনেতার পুরস্কার হাতে তোলেন স্টিফেন গ্রাহাম।
পরিচালকের খেতাবটাও এই সিরিজ দিয়ে এই বিভাগ থেকে নিয়েছেন ফিলিপ বারান্তিনি। টেলিভিশনের অস্কার খ্যাত এই আসরে অবশ্য ২৭ নমিনেশনে এগিয়েছিল সায়েন্স ফিকশন ড্রামা সেভারেন্স, কিন্তু এই সিরিজটি পুরস্কার জেতে মাত্র ৬ বিভাগে। শাহরিন জেবিন, চ্যানেল 24। হ্যামনেট সিনেমা দিয়ে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়লেন চীনা বংশোদ্ভূত মার্কিন নির্মাতা ক্লোয়ে চাও। TIFF এর ইতিহাসে প্রথম কোনো নির্মাতা হিসেবে দ্বিতীয়বার পিপলস চয়েস জেতার সম্মান এনে দিয়েছে ৪৩ বছর বয়সী এই পরিচালক। ৫০তম আসরে ছিল বাংলাদেশের উপস্থিতিও। Tell me a story. What story would you like? ঐতিহাসিক ছবি হ্যামনেট, যার গল্পে আছে বিশ্বখ্যাত কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার ও তার স্ত্রী অ্যাগনেসের সম্পর্ক এবং তাদের ১১ বছরের ছেলে হ্যামনেটের মর্মান্তিক মৃত্যুর ঘটনা। Hamnet family. Jesse Buckley. এই ছবিটি দিয়ে ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়েছেন নির্মাতা ক্লোয়ে চাও। চীনা বংশোদ্ভূত মার্কিন এই নির্মাতা দ্বিতীয়বারের মতো পেলেন পিপলস চয়েস জেতার সম্মাননা। Good evening. Thank you so much for being here. এবারের আসরে যুক্ত হয়েছে নতুন দুটি বিভাগ, একটি আন্তর্জাতিক পিপলস চয়েস অ্যাওয়ার্ড, অন্যটি সেরা অ্যানিমেটেড স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগ, যেখানে পুরস্কার জেতে নির্মাতা পার্ক চ্যান উকের নো আদার চয়েস এবং নির্মাতা অ্যাগনেস প্যাট্রনের টু দ্য উডস। এদিকে এবছর পিপলস চয়েস ডকুমেন্টারি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ব্যারি অ্যাভারেজের দ্য রোড বিটুইন আস দ্য আলটিমেট রেস্কিউ। অন্যদিকে ম্যাট জনসনের ঘরে গিয়েছে পিপল চয়েস মিডনাইট ম্যাডনেস অ্যাওয়ার্ড। ছবির নাম নির্ভানা, দ্য ব্যান্ড, দ্য শো, দ্য মুভি। TIFF এ এবছর প্রদর্শিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবি আলী। আদনান আল রাজীবের যে সিনেমাটি বাঙালি দর্শক এবং আন্তর্জাতিক সমালোচকদের কুড়িয়েছে প্রশংসা। ৫০ বছরের আসরে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে বলিউডের শোলে ছবির ৫০ বছর পূর্তিতে বিশেষ প্রদর্শনীও দেখেছে উৎসবে আগত অতিথিরা। সব মিলিয়ে জাঁকজমকপূর্ণভাবেই শেষ হয় বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাকর আসর টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল। শাহরিন জেবিন, চ্যানেল 24। অপরাধ জগতের সাথে জড়ালেন কলকাতার সাবেক এমপি ও অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং বলিউড হট গার্ল উর্বশী রাউটেলা। দুজনকেই তলব করা হয়েছে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। মূলত এই দুই তারকা নিজেদের যুক্ত করেছেন বেটিং অ্যাপের সাথে। 1xBet নামের জুয়ার অ্যাপসের বিজ্ঞাপনে দেখা যায় মিমি চক্রবর্তী ও উর্বশী রাউটেলাকে। এ কারণে এই জিজ্ঞাসাবাদে দুজনকে যেতে হয় ইডির কার্যালয়ে। জানা গেছে সোমবার সকালে মিমি চক্রবর্তী এবং পরদিন উর্বশী যাবেন হাজিরা দিতে। শুধু এই দুজনই নয়, বেটিং অ্যাপ প্রচার সংক্রান্ত তদন্তে ইডি অন্যান্য তারকাদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এর আগেও একাধিক বলিউড তারকার নাম জড়ায় এই অপরাধে। বলিউডের আপকামিং ক্রাইম ড্রামা জানোয়ার দ্য বেস্ট, যেখানে প্রধান চরিত্রে আছেন ভুবন অরোরা, শচীন্দ্র ভট্টের পরিচালনায় ছবিটি স্ট্রিমিং হবে পুজো উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে জি5-এ। অন্ধকারের শহর, রহস্যে মোড়া অতীত আর ভয়ঙ্কর এক খুন। জি5 নিয়ে আসছে নতুন সিরিজ জানোয়ার দ্য বেস্ট। শিরশ্ছেদ করা লাশ, হারিয়ে যাওয়া মানুষ আর সোনার রহস্য ঘিরে টানটান উত্তেজনা। এই গল্প শুধু অপরাধ নয়, উন্মোচন করবে মানুষের ভেতরের জানোয়ারকেও। প্রচারের স্বার্থে ইতোমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমাটির ১ মিনিট ৫০ সেকেন্ডের একটি ট্রেলার, যেখানে শচীন্দ্র ভাট পরিচালিত এই ক্রাইম ড্রামার কেন্দ্রীয় চরিত্রে ভুবনকে দেখা যাবে হেমন্ত কুমার নামে এক পুলিশ অফিসারের ভূমিকায়, যার সামনে খুলে যাচ্ছে চন্ড শহরের অন্ধকার গোপন রহস্য। একদিকে মাথাহীন দেহ, অন্যদিকে চুরি যাওয়া সোনা আর নিখোঁজ মানুষের খোঁজ। সবকিছু সূত্র মিলিয়ে হেমন্তকে ডুবতে হয় জটিল এক তদন্তে।
সিরিজটিতে ভুবনের পাশাপাশি আরও অভিনয় করতে দেখা যাবে ভগবান তিলওয়ারি, অতুল কালে, ইশিকা দে ও দীক্ষা সোনালকার ঠামের মতো অভিনয় শিল্পীদেরও। আসছে ২৬ সেপ্টেম্বর জি5-এ ঠিক হয়েছে সিনেমা জানোয়ার দ্য বিস্টের মুক্তির তারিখ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 2 বছরের ব্যবধানে আবারও আসছে হলিউডের জনপ্রিয় হরর সিরিজ দ্য উইচার 4। এবারের পর্বের শুরুটা হবে শেষ সিজন থেকে। খোলাসা করবে আরেক নতুন রহস্য। 30 অক্টোবর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে এই সিরিজটি। এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। একজন বাংলাদেশি সুন্দরী যিনি দেশের 750 প্রতিযোগীকে পেছনে ফেলে জয় করেছেন সেরার মুকুট। বলছি মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের বিজয়ী আলফি আলমগীর আকসার কথা। চ্যানেল 24-এর ক্যামেরায় কথা বলেছেন তিনি, জানিয়েছেন দেশের হয়ে বিশ্ব মঞ্চে যাবার প্রস্তুতির গল্প, সাথে ক্যারিয়ার নিয়ে আগামীর ভাবনা। এ যেন বাস্তব হয়ে ধরা দিল স্বপ্ন। 750 প্রতিযোগীকে পেছনে ফেলে আলফি আলমগীর আকসার মাথায় উঠল মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট। লক্ষ্য এবার ফিলিপাইনে সৌন্দর্য প্রতিযোগিতার আন্তর্জাতিক আসরে। এই জায়গাতে দাঁড়িয়ে থাকার জন্য বা প্রতিনিধিত্ব করার জন্য, ফাইট দেওয়ার জন্য মনোবলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখা যাক ওখানে নিজেকে কতটুকু প্রমাণ করতে পারি। ছোটবেলা থেকে এক পৃথিবীর স্বপ্ন নিয়ে নিজেকে একটু একটু করে তৈরি করেছেন আকসা, যার ফল এই শ্রেষ্ঠত্বের মুকুট। যদিও তার বিশ্বাস শুধু সৌন্দর্য নয়, প্রতিযোগিতায় টিকে থাকতে মেধা, বুদ্ধিমত্তা আর অভ্যন্তরীণ সৌন্দর্যকেও দিতে হবে প্রাধান্য। বিউটি প্যাজেন্ট মানে কিন্তু শুধু সৌন্দর্য নয়, ভিতরের সৌন্দর্যটাকে ওরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে। সো সেক্ষেত্রে তারা দেখবে আমার ইনার বিউটিটা কেমন, আমি কিভাবে বিভিন্ন জিনিসে কিরকম পারদর্শী। বিনোদন অঙ্গনে পাখা মেলতে চান আকসা। ইচ্ছে আছে শাকিব খানের মতো তারকার সাথে চলচ্চিত্রে জুটি বাঁধার। সবার ইচ্ছা থাকে মেগাস্টার আমাদের সাকিব খানের সাথে কাজ করার, আমিও তাদের থেকে আলাদা নই। আকসার ইচ্ছে নারীদের কল্যাণে কাজ করার, বিশেষ করে বিধবা নারীদের পাশে থাকতে চান তিনি। বিধবা নারীরা অনেক বেশি বঞ্চিত, বিভিন্ন জায়গা থেকে, অধিকার থেকে পিছিয়ে, ইভেন তাদের কাজের বেলায় তারা কাজ পাচ্ছে না বা কিছুর জন্য, ইভেন অনাথ যেসব বাচ্চারা আছে তারা শিক্ষা থেকে বা বিভিন্ন তাদের মৌলিক যেই চাহিদাগুলো সেগুলো থেকে তারা পিছিয়ে আছে। আকসা শব্দের অর্থ বহুদূর। নামের মতোই নিজের ক্যারিয়ারকে অনেক দূরে নিয়ে যেতে চান এই সুন্দরী। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। মাঝে মধ্যে খবর আসে অপারেশন টেবিলে অ্যানেস্থেসিয়া দেবার পর রোগীর মৃত্যু, যা সাধারণের মনে ভয়ভীতি তৈরি করে। কিন্তু এই ব্যথাবিহীন কাটাছেঁড়ার মাধ্যমটি নিয়ে মনে শঙ্কা না রেখে বরং সচেতন হবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ। অ্যানেস্থেসিয়ার মূল উদ্দেশ্য হলো অস্ত্রোপচারের সময় রোগীকে ব্যথামুক্ত রাখা। এর মাধ্যমে মূলত রোগীর সংবেদনশীলতা এবং সচেতনতা নিয়ন্ত্রণ করা হয়। তবে এই চিকিৎসা পদ্ধতি নিয়ে আছে রোগীদের মধ্যে নানা ভয় এবং ভীতি। বিশেষ করে অনেকেই এমন আশঙ্কায় থাকেন যে অ্যানেস্থেসিয়ার সাথে রোগীর কোমায় চলে যাওয়ার মতো গুরুতর সমস্যা হতে পারে। অপারেশন পূর্ববর্তী আমরা দেখি যে তার ওজন, তার বিএমআই, পেশেন্টের অন্য কোনো অসুবিধা আছে কিনা, অন্য কোনো ডিজিজ আছে কিনা, এবং তার ফুসফুসের কন্ডিশন কি, হার্টের কন্ডিশন কি, এবং উনি কোনো মেডিসিনে অথবা কোনো কিছুতে অ্যালার্জিক হিস্ট্রি আছে কিনা। তো এই সবগুলোকে আমরা অপটিমাইজ করে তারপর আমরা পেশেন্টটাকে অপারেশনের জন্য ফিট করি। একটি অপারেশনের পূর্ববর্তী এবং পরবর্তী সফলতা অনেকাংশেই নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলার উপর। তাই অ্যানেস্থেসিয়া গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেনে চলতে হবে বেশ কিছু নিয়মকানুন। বাদ দিতে হবে ধূমপান এবং অ্যালকোহল। পাশাপাশি সচেতন থাকতে হবে নির্দিষ্ট সময় ধরে ফাস্টিং এবং খাবার গ্রহণের ব্যাপারেও। স্মোকিং বা অ্যালকোহল সেগুলো আমরা একটা ভাগ করে দিই, একটা সময়
ফিক্স করে দিই যে অপারেশনের আগে যদি আপনি স্মোকার হয়েও থাকেন এত সময়ের আগ পর্যন্ত আপনি স্মোকটা করতে পারবেন না। কোন ফুডটা কত সময় আগ পর্যন্ত খাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে অপারেশনের সময় জটিলতা তৈরি করতে পারে। সঠিক পদ্ধতি এবং চিকিৎসকের পরামর্শে অ্যানেস্থেসিয়া এখন একটি নিরাপদ এবং কার্যকর চিকিৎসা পদ্ধতি, যা রোগীর সুস্থ অস্ত্রোপচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুর্শনৈশী, চ্যানেল 24। অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা ফোন এসেছে এবারে। আইফোন 17 এয়ার, যে মডেলটি আইফোন লাভারদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করছে। কিন্তু কেন এত আলোচনা? চলুন না জেনে আসি আইফোন 17 এয়ারে কি আছে আর কি নেই। আইফোনের নতুন সিরিজ নিয়ে এখন বেশ আলোচনা, তবে সব আকর্ষণ একাই টেনে নিয়েছে আইফোন 17 এয়ার, কারণ এটাই অ্যাপলের সবচেয়ে পাতলা ফোন। এয়ার 17 নিয়ে আলোচনার পেছনে অন্যতম কারণ ফোনটির আকর্ষণীয় হালকা ডিজাইন। পাতলা হওয়ায় টেকসইয়ের প্রশ্ন উঠলেও টাইটানিয়াম ফ্রেম আর সিরামিক শিল্ডে বেশ মজবুত করা হয়েছে ফোনের বডি। এয়ার 17 এ ব্যাটারির লাইফ কিছুটা কমেছে। আইফোন 17 সিরিজে যেখানে টানা 30 ঘন্টা ভিডিও চলবে, সেখানে এয়ার 17 এ চলবে 27 ঘন্টা। মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেলের, আর সেলফিতে আছে 18 মেগাপিক্সেলের স্কয়ার ফ্রন্ট ক্যামেরা, যাতে আছে সেন্টার স্টেজ ফিচার। ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে স্টেরিও স্পিকার বিল্ট ইন থাকলেও এয়ার 17 এ দেওয়া হয়েছে একটি স্পিকার। এতে কাজের কাজ হলেও গান শুনতে গিয়ে হয়তো মন ভরবে না কারো। তবে তাতে কি, অ্যাপলের শক্তিশালী A19 প্রো প্রসেসর যুক্ত হয়েছে 17 এয়ারে, যাতে করে 17 প্রো ম্যাক্সের তুলনায় পারফরমেন্স হবে 19-20। 17 এয়ার আলোচিত হবার আরেকটি কারণ হচ্ছে এটাই প্রথম আইফোন যা সিম স্লট ছাড়া বাজারে এসেছে, মানে শুধুমাত্র ই সিম সাপোর্ট করবে। সাথে আছে অ্যাপলের নিজস্ব C1X 5G মডেম। অ্যাপলের দাবি এটি আগের চেয়ে দ্বিগুণ দ্রুত এবং কোয়ালকমের চেয়ে 30% কম এনার্জি লস করবে। 1,21,000 টাকা খরচায় চাইলে আপনিও নিতে পারেন অ্যাপলের ইতিহাসের সবচেয়ে পাতলা ফোনের এক্সপেরিয়েন্স। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।